প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব। ভক্তদের উৎসবে মাতিয়ে ফিরে গেলেন দেবী দুর্গা। মা দুর্গাকে আজকে আমরা বিসর্জন দিয়ে দিলাম এবং দেশবাসীকে শুভকামনা করছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই পূজা আমাদের অংশগ্রহণ করেছে, যেটা আমাদেরকে আনন্দ দিয়েছে। এই দেশ ও জাতির সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে সেই প্রার্থনা আমার মার কাছে করেছি। পূজার ছুটিতে সুন্দরবন ও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়, সন্তুষ্ট ব্যবসায়ীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় মাঠে ট্যুরিস্ট পুলিশ। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। এখানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ কোলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে কাজ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাজিদ রাজু। দর্শক, এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মিরপুরে পুলিশ হত্যায় জামাত শিবিরের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে, জানালেন আইজিপি। এখনো আটক হয়নি হত্যাকাণ্ডের মূল হোতা। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি। উদ্ধারে পুলিশের অভিযান। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, বাস্তবায়নে জটিলতার আশঙ্কা। কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। ঋতু পরিবর্তনের প্রভাবে রোগীর ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুর সংখ্যাই বেশি, ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ। এবং পবিত্র আশুরা পালনে চলছে শোক মিছিল সহ নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতি স্মরণ করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নানা আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। রাজধানীতে প্রতিমা বিসর্জনের মিছিলে নেচে গেয়ে অংশ নেন নানা বয়সের ভক্তরা। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে বিদায় জানান তারা। তানিন মেহেদির রিপোর্ট। বিসর্জনের আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে আসা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে। ঢাকেশ্বরী মন্দিরের মোড় থেকে অন্তত 50টি ট্রাকে করে এই প্রতিমাগুলো বিসর্জনের জন্য বিজয়া শোভাযাত্রা সহ নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার উদ্দেশ্যে। প্রতিটি ট্রাকে দুর্গা দেবীকে ঘিরে চলতে থাকে ভক্তদের আনন্দ যাত্রা, যে যাত্রায় সামিল হয়েছে নানা বয়সের নারী পুরুষ। ঢাকের তালে তালে এগিয়ে যায় দুর্গাকে বহনকারী ট্রাকের বহর। আমাদের খারাপ লাগছে, আমাদের মা চলে যাচ্ছে, মা যাতে আমাদেরকে আশীর্বাদ করে এই জন্য এই আর প্রার্থনা করেছে মার কাছে। নিরাপত্তা অনেক, এখানে যাই সেখানে ভালোই দেখছি সব জায়গায়। এখন দেবী মা চলে যাচ্ছে, খুব খারাপ লাগতেছে, সেই সাথে আনন্দও লাগতেছে যে সামনের বছর আবার মা দুর্গা আমাদের মাঝে আসবে। পরে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় বুড়িগঙ্গার পাড়ে ওয়াইজ ঘাটে। এ সময় দেবী দুর্গাকে শঙ্খ, উলুধ্বনি আর ঢোলের তালে তালে নেচে গিয়ে বিদায় জানান ভক্তরা। অশুভ শক্তিকে বিসর্জন দেওয়ার মধ্যে দিয়ে আমরা মাকে শেষ বিদায় জানিয়ে দিয়েছি। মাকে এই বুড়িগঙ্গায় ভাসান দিয়ে এই মতো খুশি আমি আর কোথাও পাইনি। বিসর্জনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় এ সময়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা আচার অনুষ্ঠান শেষে দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। দেবীকে শেষ দর্শন করতে সৈকতে ঢল নামে হাজারো মানুষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিস্তারিত কমলদের রিপোর্টে। লক্ষ
দর্শনার্থী বিশ্রামাল দেওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব এবং বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত ছিল কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস। মহিলা পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন সহ বিভিন্ন সহ আমাদের প্রায় 400 লোক আমাদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। ডুবুরি সহ একটা রেস্কিউ দল সম্পূর্ণ একটা ইউনিট আমরা একটা স্টল নিছি এখানে, এবং ভোর থেকেই আমরা সার্বক্ষণিক এখানে আছি। এক্ষেত্রে অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য। এর আগে মণ্ডপে মা দুর্গাকে তেল, সিঁদুর এবং মিষ্টিমুখ করিয়ে বিদায় জানানো হয়। পরিবারের সবাইকে নিয়ে আসছি, খুব আনন্দ লাগতেছে। আমরা খুব আনন্দ করছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। মার কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবার চট্টগ্রামের নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে অমল দে, সময় সংবাদ। শারদীয় দুর্গাপূজার ছুটিতে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় এখন মুখর বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছুটি মানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসা। এবারও দুর্গাপূজার টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ছুটে এসেছেন কক্সবাজারে। সকাল থেকে সৈকতে 8টি পয়েন্টে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হৈহুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস, মানে হলিডে এনজয় করার জন্য তো অনেক চলে আসছি। ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে এখন অনেক জমজমাট বেচা কিনা, আমাদের দোকানের মধ্যে এখন সবচেয়ে বেচা কিনা বেশি। এখন প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে, ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হবে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। এখানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে কাজ করছে। সাথে সাথে হিমছড়ি এবং ইনানি বিচ পয়েন্টেও পুলিশ কাজ করছে। হোটেল মালিক সমিতির দেয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে দুর্গাপূজার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় এখন মুখর ম্যানগ্রোভ সুন্দরবন। বনের পূর্ব ও পশ্চিম বিভাগে রয়েছে কটকা, কচিখালী, দুবলারচর, হিরন পয়েন্ট, করমজল ও হারবাড়িয়া সহ 20 থেকে 25টি পর্যটন স্পট। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পর্যটকরা সুন্দরবনের নদী ও খালে প্রমোদ ভ্রমণ করছেন। আর পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। দৃশ্য না মানে ভোলার মতো না, এটা দেখলেই একবার মন জুড়িয়ে যায়। অনেক এক্সাইটিং লাগলো, কারণ এটা আমার ফার্স্ট টাইম, এন্ড আমি ফার্স্ট টাইমে সেই সৌভাগ্য একটা বাঘের পায়ের ছাপ দেখার। যতবার এখানে আসি ততবার ভালো লাগে। সুন্দরবনের প্রতিটা দৃশ্য এটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ইকোলজিটা কিরকম, কিসের উপর ডিপেন্ডেন্ট, সেটা কিভাবে ডিপ্লিটেড হচ্ছে, এখন ডিটেইলগুলো আরেকটু জানি তো এটা যে কতখানি এন্ডেঞ্জার্ড সেই জিনিসটা আরেকটু ভিভিড ভাবে বুঝতে পারছি। দায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। দুপুরে নিহত পুলিশ কর্মকর্তার জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান আইজিপি। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে 3 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দ্রব্য। তবে ঘটনার মূল হোতাকে এখনো আটক করা যায়নি। ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে নিহত পুলিশ এএসআই ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। কামরাঙ্গীরচর থেকে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করেছি, গাজীপুর থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি, পূর্ণাঙ্গ বোমা উদ্ধার করেছি কামরাঙ্গী তার আস্তানা থেকে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা বুঝতে
বুঝতে পারবো এর পিছনে মাস্টারমাইন্ড কারা, কারণ ঘটনাস্থল থেকে আমরা সাথে সাথে একজনকে হাতে নাতে ধরেছি। এদিকে ঘটনার সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ, জানান আইজিপি। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। এই এএসআই অত্যন্ত সাহসের সাথে তাকে তার দায়িত্ব সে সুচারুভাবে পালন করেছিল। আমরা যে বিভিন্নভাবে পুলিশ মোতায়েন করেছি বিভিন্ন জায়গায় এবং তাদের যে নির্দেশনা দিয়েছি যে সন্দিগ্ধ লোক হলে তাকে দেহ তল্লাশি করতে হবে, কোনো অফেন্সিভ সাবস্টেন্স আছে কিনা, তারই সে আমাদের নির্দেশ অনুযায়ী সে কিন্তু তাকে চ্যালেঞ্জ করে তার লাগেজ, তার ব্যাগ ছিল, সে তল্লাশি করতেছিল। তো এটা যা মনে হচ্ছে তারা একটি সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ, যারা এই দেশের স্বাধীনতাকে সাপোর্ট করে না, যারা এই দেশকে স্থিতিশীলতা পছন্দ করে না, এই দেশে উন্নয়ন পছন্দ করে না, এই ধরনের একটি সংগঠনের তারা সদস্য প্রাথমিকভাবে বোঝা গেছে। বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন করার সময় দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার থেকে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সহ 3 জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায়, ভোরে বান্দরবানের বাইশারীর সাবেক ইউপি সদস্য আবু তোয়েব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফিরছিলেন। পথে ঈদগড় ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসের গতি রোধ করে সন্ত্রাসীরা। এই সময় আবু তোয়েব ও তার ছেলে আবু বকর এবং আত্মীয় শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা। বিষয়টি জানার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এর মধ্যে অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত। রাজধানী সহ সারা দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক কোটায় ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা। আগামী বছর থেকে 40% ভর্তির সুযোগ রেখে এই কোটা কার্যকর করা হবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা বাস্তবায়নে নানা জটিলতার আশঙ্কা শিক্ষাবিদদের। তবে সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রথম বছর নতুন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। ভর্তিযুদ্ধের মাধ্যমে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় উদ্বিগ্ন থাকেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। সম্প্রতি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 40% এলাকা কোটা রাখার সিদ্ধান্তের পর এর নানা দিক নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। আমি তো ভালো স্কুলে পড়াতে যাচ্ছি, যত দূরেই যাক আমি আমার বাচ্চার ভবিষ্যৎ চাচ্ছি। আরো 10% যদি বাড়ায় দেয় তাহলে আরো ভালো হয়। আমি এখান থেকে ধানমন্ডিতে চলে গেলাম, আমার যানজট প্রচুর, মানে অনেক এলাকায় তো আমাদের অত ভালো স্কুল নাই, যেহেতু একটা ভালো স্কুলের জন্য আমি সারা বছর কোচিং করাইলাম, আগে আমাদেরকে বললে ভালো হইতো। এ সিদ্ধান্তে যানজট, কোচিং বাণিজ্য সহ নানা সমস্যার সমাধান হলেও দুর্নীতি সহ নানা প্রতিবন্ধকতা বাড়বে বলেও আশঙ্কা শিক্ষাবিদদের। একটা মানসম্পন্ন যদি শিক্ষা আমরা প্রত্যেকটা স্কুলে না দিতে পারি তাহলে একটা বৈষম্য সৃষ্টি হবে। কিভাবে সে এলাকা নির্ধারিত হবে সেটিও নির্দিষ্ট করতে হবে। সে অভিভাবকরা আসলেই সেই পাড়ায় থাকেন কিনা, নাকি দুর্নীতির মাধ্যমে কোনোভাবে একটা বাসা ঠিকানা দেখিয়ে সেখানে সন্তানদের ভর্তি করছেন, সেই সম্ভাবনা থেকেই যাবে। প্রথম বছর কয়েক ধাপে সীমানা নির্ধারণের জটিলতা কাটিয়ে পরবর্তী বছর থেকে পর্যায়ক্রমে সম্ভাব্য সব সমস্যা সমাধান করা হবে বলে জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। স্কুলের প্রধানরাই নির্ধারণ করবেন তার ক্যাচমেন্ট এরিয়া কোনটি। একাধিক স্কুল করে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন এবং সেক্ষেত্রে যদি তারা কোনো মীমাংসায় না আসতে পারে মাধ্যমিক শিক্ষা অফিসার ইন্টারফেয়ার করবেন। সেক্ষেত্রেও যদি সম্ভব না হয় তাহলে জেলা শিক্ষা অফিসার কাজটি করবে। তবে উন্নত বিশ্বের মতো এমন সিদ্ধান্তের শুরুতেই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার সলিড এফসিকে 6-1 গোলে হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাব। পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল, মার্সিয়া, জিকির আজগার ও বয়ান সহ নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরনো ঢাকার হোসনি দালানের ইমামবাড়ায়। 10ই মুহররম মানব জাতি তথা মুসলিম সম্প্রদায়ের জন্য ত্যাগের দিন, শোকের দিন। কারবালা প্রান্তরে ইমাম হোসেনের সপরিবারের শহীদ হওয়ার ঘটনাটি হৃদয় বিদারক। সেই শোকাবহ স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন। মিজানুর রহমান কবিরের রিপোর্ট।
প্রতি বছরের মতো এবারও 10ই মুহররমে রাজধানীর বিভিন্ন এলাকায় শোক মিছিলের আয়োজনকে ঘিরে প্রস্তুতি চলছে হোসেনি দালানে। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতির স্মরণে মিছিলটিতে থাকে বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, ধর্মীয় বাণী লেখা পতাকা, অংশগ্রহণকারীদের গায়ে বিশেষ পোশাক আর তলোয়ার খঞ্জর সহ নানা উপকরণ। তাজিয়া ও ঘোড়া এ মিছিলের অন্যতম উপকরণ। আমরা মিছিলে দুলদুল ঘোড়ার পিছনে থাকি, আমাদের কাজ হলো দুলদুল ঘোড়ার পিছনে। অনেকে বইল বলে, কেউ পাইক বলে, কেউ কাসেট বলে। এটার কাজ শুধু দৌড়ানো, এই মাজার থেকে ওই মাজার, ওই মাজার থেকে ওই মাজার। আসলে এটা হলো চিঠি প্রদান করার। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরই আশুরাকে কেন্দ্র করে 40 দিনের বিশেষ কর্মসূচি থাকে। এ সময়ে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শুধু মুসলমানরাই নন, ভিন্ন ধর্মের মানুষও আসেন চকবাজারের এই ইমামবাড়ায়। মুহররম মাসে মূলত মানত পূরণ করতেই বেশি মানুষের সমাগম ঘটে। মুহররমের পয়লা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভিড়টা বেশি থাকে। আয়েশা দোয়া চাই, মোনাজাত করি, একটু বসি, টাট করে চলে যায়। আয়োজকদের দাবি, বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাও করেছেন তারা। 10ই মুহররমের দিন সকাল 10:30টায় আবার মিছিল বের করা হবে। এই মিছিলটা আবার আমাদের পুরাতন রুট যে হোসেনি দালান, বক্সিবাজার এবং লালবাগ দিয়ে আজিমপুর থেকে আমাদের 2 নম্বর ধানমন্ডি লেকে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে। নবী কাঁদছেন, তার মেয়ে ফাতেমা কাঁদছেন, হযরত আলী কাঁদছেন জীবিত অবস্থায়। তো উনার শাহাদাতের পরে আমরা এই দিনটাকে একমাত্র হুসানের জন্য আমরা উৎসর্গ করে দিই। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্টন সহ আরো কয়েকটি স্থানে শোক মিছিলের আয়োজন করা হয়েছে। শুক্রবারও কয়েকটি সড়কে দেখা যায় এরই মহড়া। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র আশুরা উপলক্ষে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি একথা বলেন। এতে খালেদা জিয়া বলেন, এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে 10ই মুহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান বেগম জিয়া। আর এদিকে দেশে ভিন্নমত পোষণকারীদের উপর অত্যাচার, নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংগ্রামের মাধ্যমেই দেশের মানুষ তাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে আনবে। প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের 75তম জন্মদিবস উপলক্ষে বিকেলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, তার জন্য লড়াই করেছি 1971 সালে। আজকে দীর্ঘদিন পরে এসে এখন যারা সত্য কথা বলতে চাই, যারা ভিন্নমত পোষণ করতে চাই, তাদেরকে এখানে পুরোপুরিভাবে নির্যাতন, নিপীড়নের, দমনের শিকার করা হয়। বাংলাদেশের মানুষ সব সময় তার অধিকারগুলোকে সংগ্রামের মধ্য দিয়ে আদায় করেছে এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আবারও তারা তাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবে। এটাই ইতিহাস। সেই জন্যই হতাশ হওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপির জামায়াত ছাড়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা দলটির ষড়যন্ত্রের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। বিএনপি যেভাবে জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে, ষড়যন্ত্র কিন্তু মনে করবেন যে এখন একেবারে তারা চুপ হয়ে গেছে, তারা কিন্তু ষড়যন্ত্র এখনো ষড়যন্ত্র করছে। আজকে পত্রপত্রিকা দেখলাম তারা জামাতের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে, এরকম একটা খবর আছে। আমি বিশ্বাস করি না তারা জামাতের সঙ্গ শেষ পর্যন্ত ত্যাগ করবে, এটা বিশ্বাস হয় না। যেই সংবাদ পত্রপত্রিকায় আমরা দেখছি জামাতকে ত্যাগ করবে বিএনপি, আমি বিশ্বাস করি না। যদি জামাতকে ত্যাগ করেও এটা তাদের একটা নতুন কৌশল হবে। জামাতকে ত্যাগ করা যদি করেও এটা তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল হবে। এদিকে বিএনপির রাজনীতির সমালোচনা করে এইচ.এম. এরশাদ বলেছেন, যারা আগুনের রাজনীতি করেছে তারা সেই আগুনেই দগ্ধ হয়েছে। উপজেলা দিবস উপলক্ষে বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ভবিষ্যতে সব নির্বাচনে তার দল এককভাবে অংশ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। মানুষ মেয়ে, মানুষ জ্বালিয়ে, বাস পুড়িয়ে ক্ষমতা থাকা যায় না, তার প্রমাণ কিছুদিন আগে দেখেছে। তা নিজেই আগুনে দগ্ধ হচ্ছেন, তাদের ভবিষ্যৎ আগুনে দগ্ধ হয়ে গেছে। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি একলা নির্বাচন করব। যে জনপ্রিয়তা জাতীয় বাড়ির আশা আছে, আমাদের একলা নির্বাচন করে যথেষ্ট। মানুষ পরিবর্তন চাচ্ছে, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চাচ্ছে।
আগামী ৫ নভেম্বরের মধ্যে দেশে ফিরে কাজে যোগ না দিলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নির্মাণাধীন বিদ্যুৎ প্রকল্পে কর্মরত স্পেনের প্রকৌশলী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০-এ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জোনাল অফিস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিদ্ধিরগঞ্জ সহ বিবিয়ানায় আমাদের একটি কোম্পানি স্পেনের তারা কাজ করছিলেন, তাদের ইঞ্জিনিয়ারদেরকে তারা উইথড্র করেছেন। কিছুদিন আগে আমি স্পেনের রাষ্ট্রদূতকে কলম করেছি, তাকে আমি সময় বেঁধে দিয়েছি, তার কোম্পানিকে সময় বেঁধে দিয়েছি যে আগামী ৫ই নভেম্বরের মধ্যে তাদেরকে আসতে হবে, ফেরত আসতে হবে এবং আমি তাদেরকে পেনাল্টি করব। এটা কোনো মানে থাকতে পারে না। আমি মনে করি বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে বিদেশিরা নিরাপদ ফিল করবেন না। আর কয়েকদিন পরই শীতের কুয়াশায় ঢাকা পড়বে চারদিক। এরই মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে সব বয়সের রোগীদের, তবে সবচেয়ে বেশি দেখা গেছে শিশুদের। এক্ষেত্রে পর্যাপ্ত খাবার গ্রহণের পাশাপাশি বিশ্রামের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্রের প্রতিবেদন। সকাল থেকেই রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় দ্বিগুণ হয় শিশু হাসপাতালে। অধিকাংশ শিশু জ্বর, সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত। অনেক জ্বর, ডোজ দিছি, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, 3 বার দেখাই। কাশি আছে, তারপর শরীরে জ্বর আছে, পেটে ব্যথাটা কমছে না। আধা ঘন্টা হয়ে গেছে আসছি, এখন পর্যন্ত সিরিয়াল পাওয়া যাচ্ছে না। শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের রোগীদের উপস্থিতিও কম ছিল না। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এখন অবশ্য ডেঙ্গুর প্রকোপ চলতেছে। এই সময়টাতে আপনার জ্বর, কাশি, আপার রেসপিরেটরি ইনফেকশন, এই অসুখগুলো সাধারণত আমাদের হসপিটালে আউটডোর প্লাস অনেক সময় জরুরি বিভাগে বেশি থাকে। ঋতু পরিবর্তনের জন্য এই রোগগুলি বেশি বাচ্চারা মারা এই কমপ্লেন নিয়ে আসতেছে আর কি। মেনলি ধুলাবালি, ধোয়া তো এখন শীতের জন্য একটু বেশি হবে। এগুলো থেকে যতটুকু সম্ভব একটু মারা যাতে সাবধান থাকতে পারে, জিনিসটা একটু খেয়াল রাখবে। জ্বর হলে একটু শরীর মুছে দেবে একটু কুসুম গরম পানি দিয়ে, আর ছোট বাচ্চাদের নাক পরিষ্কার করে রাখবে। আবহাওয়ার পরিবর্তনে এসব রোগের উৎপাত বাড়লেও এ নিয়ে চিন্তিত না হয়ে সঠিক চিকিৎসার পরামর্শ দিলেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর আব্দুর রাজ্জাকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রাজ্জাকের কর্মজীবন নিয়ে আলোচনা করেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক হামিদুজ্জামান খান, স্থপতি খাদেম আলী, অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী সহ অনেকে। শিল্পকলায় দীর্ঘ ৫ দশক ধরে ঢাকা নগরের বিবর্তনকে অনুসরণ করেছিলেন ভাস্কর আব্দুর রাজ্জাক। নিজের কর্মজীবনে গাজীপুর চৌরাস্তায় বহুল প্রশংসিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি, বিমান বাহিনীর সদর দফতরে অবস্থিত ভাস্কর্য শাহিন সহ অসংখ্য শিল্পকর্ম নির্মাণ করেন আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্রের টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারের গুলিতে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও 2 জন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টায় এই গুলির ঘটনা ঘটে। ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে, তবে এতে শিক্ষার্থীরা জড়িত কিনা তা এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। এই ঘটনায় হামলাকারীকে আটকের জন্য অভিযান চলছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী একটি লরি এবং একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2টি যানবাহনেই আগুন ধরে যায়। স্থানীয়রা জানিয়েছে, যাত্রীবাহী বাসটিতে সবাই বৃদ্ধ ছিলেন। তারা ছুটি কাটাতে যাচ্ছিলেন। তাদের মধ্যে 8 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এর মধ্যে 5 জন গুরুতর আহত। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এক টুইটার বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের খবর। প্রথম ম্যাচে হারের ক্ষত পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসি কে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2014 লঙ্কান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের 6-1 গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী সাদা কালো জার্সিধারীরা।
সেমিফাইনাল লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের সামনে। কঠিন সমীকরণের এই ম্যাচে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির গতির সামনে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কার সাবেক পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। 10 মিনিটে ইব্রাহিমের ক্রস থেকে গোল করে সাদা কালোদের পক্ষে গোল উৎসব শুরু করেন মিডফিল্ডার ফয়সাল মাহমুদ। এর 7 মিনিট পর জীবনের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক জনি। 24 মিনিটে অধিনায়ক অরূপের গোল ব্যবধান বড় করে। এর 7 মিনিট পর জীবনের সুযোগ সন্ধানী গোলে এক হালি গোল পূরণ করে মোহামেডান। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সলিড এফসির পক্ষে একটি গোল পরিশোধ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার ওলা ইয়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল মাহমুদের কর্নার থেকে গোল করে সাদা কালোদের আরও এগিয়ে নেয় লেমিন কামারা। 76 মিনিটে মোহামেডানের বড় জয় নিশ্চিত করেন বদলি মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ। দেশের হকি প্রসঙ্গ। অবশেষে বিদ্যমান সংকটের সমাধান হলো দেশের হকি অঙ্গনে। সমঝোতার মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আব্দুস সাদেক। ফেডারেশনের গভর্নিং বডির সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হকির চলতি মৌসুমের দল বদলের তারিখও নির্ধারণ হয় সভায়। সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও সহসভাপতির পদ শূন্য থাকায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে খাজা রহমতুল্লাহকে। তবে নতুন করে রদবদল হয়নি অন্য কোনো পদে। এদিকে দায়িত্ব নিয়েই হকির লিগ মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সাধারণ সম্পাদক। সে হিসেবে চলতি মৌসুমে হকির দলবদল 13 ডিসেম্বর শুরু হয়ে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এদিকে হকির কমিটিতে পরিবর্তন আসায় বিদ্রোহী ক্লাবগুলো চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আমাদের একটা ভাইস প্রেসিডেন্ট পদ খালি ছিল। সেই পদে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন খাজা রহমতুল্লাহ, উনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে ওখানে যে ভাইস প্রেসিডেন্ট ওনাকে দিয়েছি। আর ওনার যে পদটা খালি হয়েছে জেনারেল সেক্রেটারি হিসেবে, ওনার যে পদটা খালি হয়েছে, এই পদে আমাদের সাদেক ভাই ইজ এ ভেরি সিনিয়র পারসন। উনি এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলেন এখানে, উনি রাজি হয়েছেন। এখন উনি এই পদটা পূর্ণ করেছেন। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব। ভক্তদের উৎসবে মাতিয়ে ফিরে গেলেন দেবী দুর্গা। দুর্গাপূজার ছুটিতে সুন্দরবন ও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সন্তুষ্ট ব্যবসায়ীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশ। মিরপুরে পুলিশ হত্যায় জামায়াত শিবিরের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে জানালেন আইজিপি। এখনো আটক হয়নি হত্যাকাণ্ডের মূল হোতা। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি। উদ্ধারে পুলিশের অভিযান। এবং পবিত্র আশুরা পালনে চলছে শোক মিছিল সহ নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতি স্মরণ করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।